পার্থ চ্যাটার্জির বক্তব্য হচ্ছে মুসলমানদের এই যে আন্দোলন, এটা সেটা পাকিস্তান আন্দোলন, এইগুলোর মধ্যে কোনো ইকোনমিক্স নাই, এটা মূলত সাবকনসিয়াসনেস। আমাদের বাংলাদেশে যে সুফিবাদের সাথে মার্ক্সকে মেলানো, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই নভেল একটা আইডিয়া, এবং এটা নিউ স্কুলের পক্ষেই সম্ভব। বিষ্ণু হচ্ছেন এমন একজন ইন্দো এরিয়ান দেবতা যার অবতার হচ্ছেন রাম এবং কৃষ্ণ। তো আপনি এমন দেবতার মুরিদ যার নামে মসজিদ ভাঙা হচ্ছে, বাবরি মসজিদ ভাঙা হলো। মাওলানা ভাসানীর ইলেকশনের প্রতীক ছিল ধানের শীষ, যার সম্পর্কে বলার জন্য আমাকে বলা হয়েছে। এই মহিরুহ, এই বিশাল মহিরুহ সম্পর্কে বলার আমার সাহস বা অভিজ্ঞতা কোনোটাই নেই, এবং সত্যি কথা বলতে আমি ভাসানী সম্পর্কে আমার জ্ঞান সীমিত ওনার যে গভীর জীবনের গভীরতার তুলনায়। এবং সম্ভবত যারা ভাসানী সম্পর্কে, মাওলানা ভাসানী সম্পর্কে গভীর জ্ঞান রাখেন, তারাও সম্ভবত ভাসানীর ব্যাপারে কথা বলার সময় কিছুটা নিশ্চয়ই চিন্তা করেন, এত গভীরতা ওনার। তবু আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যে কয়েকটা কথা বলার। আমি ভাসানী সম্পর্কে, মাওলানা ভাসানী সম্পর্কে কিছুটা কনসেপচুয়াল আলোচনায় যাব রাদার দ্যান ডেসক্রিপটিভ ডিসকাশনস। এখানে আরেকটা ক্যাভিয়েট হলো যে আমার ধারণা ছিল যে কিছু নন বেঙ্গলি স্পিকার থাকবেন, যারপর আমি ইংরেজিতে তৈরি করেছিলাম আমার নোটসগুলা, কিন্তু এখন মনে হচ্ছে সেটার কোনো প্রয়োজন নেই, বাংলাতেই বলবো। বাট দি প্রবলেম ইজ আই কুড বি লস্ট ইন ট্রান্সলেশন বিকজ অফ দ্যাট। তা আমাকে ক্ষমা করবেন যদি আমার প্রকাশের ক্ষেত্রে আমার কিছু দুর্বলতা থেকে যায়। প্রথমেই আমি বলবো যে ভাসানী বাংলাদেশের ইতিহাসে, যেটা আমরা ভিডিওতেও দেখলাম, বাংলাদেশের হৃৎপিণ্ডকে প্রোটেক্ট করার যে প্রধান ব্যক্তি, তিনি কেন ফুটনোট হয়েছিলেন, এখনো আছেন বাংলাদেশের ইতিহাসে, এটা একটা ভাইটাল প্রশ্ন। এটা উত্তর আমাদের খোঁজা প্রয়োজন। তো আমি একটা বিষয় গুরুত্বপূর্ণ ছিল মেথোডোলজিক্যাল প্রশ্নটা। ভাসানীকে আমরা যে পাঠ করব, এটার মেথোডোলজিক্যাল ইস্যুসগুলা, চ্যালেঞ্জগুলা আমার মতো যারা একটু নন ইনিশিয়েটেড তাদের কাছে মনে হয়েছে যে গুরুত্বপূর্ণ বিষয়। এক নম্বর হলো, ভাসানী সম্পর্কে প্রচুর লেখা আছে, প্রচুর লেখা ছড়ায় ছিটা আছে, কিন্তু সেগুলোকে গুছিয়ে একটা জায়গায় আনার বোধহয় প্রয়োজন। বড় একটা অরাল হিস্ট্রি প্রজেক্ট করা যেতে পারে। যারা ভাসানীর সাহচর্য নিয়েছেন, অনেকেই চলে গেছেন, চলে যাবেন, ওনার একটা অরাল হিস্টোরিক্যাল ডিপোজিটরি ওনার সম্পর্কে যা আছে এটা করে ফেলা উচিত। ওনার আর্লি লাইফ সম্পর্কে, সিরাজগঞ্জের প্রথম যৌবনের ওনার বাল্যকাল সম্পর্কে আমরা খুব কম জানি, সেটা সম্পর্কে রিকনস্ট্রাক্ট করা দরকার। দেওবন্দে ওনার যে ইন্টেলেকচুয়াল ফরমেশনগুলো, সেটাও আমাদের বোঝা দরকার, সেটা সম্পর্কে খুবই সীমিত জ্ঞান আমাদের। তারপর উনি যে চিঠিপত্র লিখেছেন দেশে বিদেশে, ভারতবর্ষে, পাকিস্তানে, সারা ওয়ার্ল্ডের নেতাদের কাছে, সেইগুলোর একটা সংকলন বোধহয় করা দরকার। আর কিছু কিছু বিষয় ভাসানী সম্পর্কে অনেক কিছু বিভিন্ন বিদেশের কিছু আর্কাইভসে আছে, পাকিস্তানে আছে, ইন্ডিয়াতে আছে, এবং নেদারল্যান্ডসের যে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল হিস্ট্রি আর্কাইভসে আছে, ন্যাশনাল আর্কাইভস অফ ইউনাইটেড কিংডমে আছে, সম্ভবত উইকিলিক্সেও প্রচুর ওনার উইকিলিক্স যদি আপনারা ঘাটাঘাটি করেন দেখবেন যে ওনার সম্পর্কে অনেক সিক্রেট ইনফরমেশন এখন যে লিক হয়েছে ওখানেও আছে। তো এই জিনিসগুলোকে একসাথে করার যে প্রয়োজন, এটা বোধহয় আমাদের এখানে যা আছেন আপনারা সবাই স্বীকার করবেন। তো এই জন্যে ভাসানী সম্পর্কে একটা গবেষণা কেন্দ্র করা উচিত। সন্তোষে যেটা আছে সেটা মোটেও সন্তোষজনক নয়। দ্বিতীয়ত, যে মেথোডোলজিক্যাল যে প্রশ্নটার ক্ষেত্রে আমি একটু মেথোডোলজি বলতে আমি একটু ব্রড কনটেক্সটে বলছি, যে ওনার যে স্থানীয় যে ওনার পলিটিক্যাল কনসিয়াসনেস বা পলিটিক্যাল কার্যক্রমের যে জায়গাটা কোথায়, জায়গাটা হচ্ছে নদী কেন্দ্রিক। আর নদীটা কোথায়? ওনার জন্ম সিরাজগঞ্জে, উনি টাঙ্গাইলে চলে আসছেন, সব মিলায় উনি, আমার একটা গ্রাফিক ছিল যে নদীর যে এবং যে ওনার যে স্পেশাল লোকেশন টু ম্যাপ ইনটু দিস, যে উনি দেওবন্দে গেছেন এবং সেটা গঙ্গার যমুনার ওই দিক থেকে, তারপরে উনি ঢাকার এই এরিয়াতে আছেন, যমুনা ব্রহ্মপুত্রর
যে যে জায়গাটা সার্কেল করছেন, এবং নিচ দিয়ে বে অফ বেঙ্গল। তো খুবই বেঙ্গল ডেল্টার যে ফিজিক্যাল সেন্ট্রালিটি, ফ্লুইড মোবাইল যে জায়গাটা, তার হার্টে উনি ওনার জায়গাটা এই করেছেন। তো এইটা একটা সময় ছিল, এখন যেটাকে মিডিয়া বলি আমরা, সোশ্যাল মিডিয়াটা, সেটা নদী ছিল একটা মিডিয়া, ইটস এ মিডিয়া। তো ওইটা ওনার জন্য সেই সময়কার এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা স্থানিক যে জায়গাটা ছিল। এইটা বোঝাটাও আমাদের দরকার যে কেন উনি এটা করলেন। তো উনি ভারতবর্ষের উত্তর থেকে আসছেন, যত কালচারাল যে পলিটিক্যাল ট্রেন্ডসগুলা, চায়না এবং আসাম ওই দিক থেকে আরেকটা ট্রেন্ড আসছে, মোবিলিটি অফ আইডিয়াস, পিপুল অ্যান্ড প্রোডাক্টস, এবং বে অফ বেঙ্গলের যে ওশানিক যে কারেন্টসগুলো, সেটাও এই যে সেন্ট্রাল যে ডেল্টা জায়গাটাতে উনি ওনার যে জায়গা, পলিটিক্যাল সেন্টার, সেটা বোঝাও খুব জরুরি যে কেন উনি ওই জায়গাতে ওনার স্পেশাল এটা করেছেন। 3 নম্বর যে মেথোডোলজিক্যাল ইস্যু, সেটা হলো টেম্পোরাল কোয়েশ্চেন। টেম্পোরাল কোয়েশ্চেন, অনেকেই ভাবেন যে ভাসানী সম্ভবত বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় মজলুম নেতা। এটা, এই কথাটা যেরকম সত্যি, একই সাথে এটাও সত্যি যে উনি একটা কন্টিনিউম। ব্রিটিশ আমলের বাংলার যে ইতিহাস, আপনি যদি ফাহিয়েন 5th সেঞ্চুরি থেকে অ্যাডাম স্মিথ 17th সেঞ্চুরির ওনাদের যে লেখা বাংলা ডেল্টা সম্পর্কে পাবেন, সেইখানে যে বাংলা রূপ আমরা পাই, সেটাতে খুব সহজে বলতে পারেন যে তখনকার আমলে G7 যে অর্থনৈতিকভাবে, তার মধ্যে বেঙ্গল ডেল্টা ছিল ওয়ান অফ দ্য G7s অল দিস ইয়ার্স, এই কন্টিনিউমে। কিন্তু ব্রিটিশ আমলে আসার পরে 1770 সালেই কত লক্ষ মানুষ মারা গেল, এবং ব্রিটিশটা চলে যাওয়ার পর জাস্ট কয়েক বছর আগেও আরও 30 লক্ষ লোক মারা গেল। এই যে কলোনিয়াল, এই ক্যাটাগরির কলোনিয়াল যে ডিক্লাইনের মাঝখানে যে রেজিস্ট্যান্সগুলো ডেভেলপ করেছে, তার মধ্যে হাজী শরীয়তুল্লাহ, তিতুমির, এবং ওই কন্টিনিউমে আমরা ভাসানীকে পাচ্ছি। কাজেই ভাসানী কোনো ইউনিক, ওই অর্থে ইউনিক না, উনি একটা রেজিস্ট্যান্সের যে কন্টিনিউম, যে ফ্লো, সেটার ওয়ান অফ দ্য স্টার্স। আমাদেরকে এইভাবে স্ট্রাকচারাল হিস্ট্রি জায়গা থেকে এটা দেখা প্রয়োজন। নাম্বার 4 যেটা, সেটা মেথোডোলজিক্যালি বলতে পারেন বা কনসেপচুয়ালিও বলতে পারেন, এটা বেশি গুরুত্বপূর্ণ। এটার শিরোনামে যেটা আছে যে আফটার পোস্ট কলোনিয়ালিজম, যারা এখানে সোশ্যাল সায়েন্স এবং হিউম্যানিটি যেটা বাইরে যারা আছেন, যারা হয়তো এতটা পরিচিত না লিটারেচার সম্পর্কে, পোস্ট কলোনিয়ালিজম বলতে এখানে আমরা বোঝাচ্ছি একটা পিরিয়ড না, এটা একটা ডিসকোর্স, একটা পলিটিক্যাল ডিসকোর্স যেটা ডেভেলপ করেছিল 2 দশক আগে, 2-3 দশক আগে। সেই কনটেক্সটে একটু কিছুটা আলোচনা করা দরকার, কারণ এই কনসেপচুয়াল যে জায়গাটা, এইটাও ভাসানীকে পেরিফেরালাইজ করছে আমাদের ওভারঅল ইস্যুর মধ্যে। তো এইখানে প্রশ্নটা হলো, এটা এত প্রোগ্রেসিভ একটা বিষয় যে পোস্ট কলোনিয়ালিজম, পোস্ট কলোনিয়াল ক্রিটিক, সেখানে ভাসানী কিভাবে পেরিফেরালাইজড হয়ে যায়। তো এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি এখানে 2-3 মিনিট এটা বলবো। আপনারা জানেন যে লেট কোল্ড ওয়ার যে এরাটা, আমি রাফলি যদি বলি যে মিড 1980s, 1985 রাফলি থেকে 1995, এই যে সময়টা, 1989, 90, 91 মধ্যে সোভিয়েত ইউনিয়নের ফল হলো, এবং আমরা দেখলাম যে এই ট্রানজিশনটা শেষের, কোল্ড ওয়ারের শেষের দিক, সোভিয়েত ইউনিয়নের শেষের দিক, এবং একটা পোস্ট সোভিয়েত ইউনিয়ন যে নিউলিবারাল এরা, এই ট্রানজিশনটা খুবই ইম্পর্টেন্ট। এটা শুধু পলিটিক্যালি, জিও পলিটিক্যালি না, এটা বাংলাদেশের মতো দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এখানে কি হলো, এখানে 2টা জিনিস খুব পরিষ্কার, যে আপনারা অনেকে জানেন যে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে দেখা গেল যে আমেরিকান ফরেন পলিসির জিও পলিটিক্যাল কনটেক্সটে ইসলাম ওয়াজ বিকামিং এন ইম্পর্টেন্ট এজেন্সি, ইম্পর্টেন্ট অ্যাক্টর। তো সেইটার পলিটিক্যাল র্যামিফিকেশনের, কালচারাল এবং অন্যান্য যে এটাকে ট্যাকল করার বা এটার ইন্টেলেকচুয়াল বা স্ট্র্যাটেজিক এনকাউন্টারটা কী হতে পারে, এইটার প্রভাবটা একাডেমিয়াতেও পড়েছিল, এবং খুব ইন্টারেস্টিংভাবে। 1 নম্বর হলো, প্রথম যে বিষয়টা বলা হলো যে ক্লাশ অফ সিভিলাইজেশন, আপনারা সবাই জানেন হান্টিংটনের, বার্নার্ড লুইস এরকম সময়ে ঠিক এই ট্রানজিশনের মধ্যেই, বার্নার্ড লুইস আগে থেকে লিখছেন, উনিও বলছেন যে ক্লাশ অফ সিভিলাইজেশন কার সাথে কার, ওই সময়টাতে, ওই ইতিহাসের বিন্দু রেখাতে ইসলাম ওয়াজ ফ্ল্যাশিং দি ফ্ল্যাগ, নট ইভেন চায়না এট দ্যাট পয়েন্ট অফ টাইম। তো
ওইটার রিপারকাশনটা কি হয়েছে? এখন গ্লোবাল একাডেমিতে, আমেরিকান ওয়েস্টার্ন একাডেমিতে দুইভাবে এসছে। একটা হলো যেটা বললাম যে জিও স্ট্র্যাটেজিক্যালি বলা হচ্ছে যে ইসলাম এভাবে বেরোচ্ছে, আমরা কিভাবে এটাকে এনগেজ করব। তো তার একটা ইনস্টিটিউশনাল প্রতিফলন আমরা দেখতে পাই নিউ স্কুল, যেটা নিউ ইয়র্কের নিউ স্কুল বলে যে স্কুল, একটা ইউনিভার্সিটি, বেশ পুরানো, আর্লি 20th সেঞ্চুরির ইউনিভার্সিটি। কিন্তু ওই ট্রানজিশনাল টাইমে এই নিউ স্কুলের একটা ইন্টারেস্টিং ভূমিকা ছিল। সেই নিউ স্কুলের সাথে আমাদের বাংলাদেশের ইতিহাসের বা ইতিহাস চর্চার একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। তো নিউ স্কুলের মধ্যে আজকে যারা ওয়েস্ট বেঙ্গলের সাবঅল্টার্ন স্টাডিজ বলে যাদেরকে আমরা চিনি, অত্যন্ত মেধাবী ইতিহাসবিদ, পণ্ডিত, তো ওনাদের অনেকেই নিউ স্কুলের সাথে সামহাও ফর্মালি ইনফর্মালি ইনভলভ ছিলেন। এবং নিউ স্কুলে তালাল আসাদ ছিলেন, আপনারা জানেন। তো ওনারা যে ইতিহাস চর্চা করলেন, যে সাবঅল্টার্ন স্টাডিজ যে মূল বক্তব্যটা কি, প্রফেসর আশফাক একটু আগে বললেন যে নিউ স্কুলের যারা অনেক ট্রেন্ড এবং অনেকে যারা সাবঅল্টার্ন স্টাডিজ, ওনারা নিজেরাই বলছেন যে দিস ওয়াজ এ প্রজেক্ট। হোয়াট ওয়াজ দ্যাট প্রজেক্ট? তো আহমেদ কামাল স্যার সব থেকে ভালো বলতে পারবেন আমাদেরকে। তো আমি খুব সংক্ষেপে যেটা বলতে চাই যে এই নিউ স্কুলের যে বাতাবরণে, যে পশ্চিমবাংলায় মূলত এটাকে বলতে পারি কালচারাল টার্ন, ইতিহাসে কালচারাল টার্ন। এত মার্ক্সবাদী আলোচনা অনেক কিছু হয়েছে, এখন এই ক্লাস এসব না, ইটস নট অ্যাডিকুয়েট। আমাদের দরকার একটা কালচারাল টার্ন, না হলে বুঝতে পারবো না এই কালচারাল টার্নটা কি। কালচারাল টার্নের দুইটা ধারা পশ্চিমবঙ্গে ডেভেলপ করলে, একটা হলো যে রেজিস্ট্যান্স ইজ রিয়েল, সাবঅল্টার্নদের এজেন্সি আছে, বাট এনারা ওই থ্রেশহোল্ডটা পার করতে পারে না, ওরা একটা জায়গায় গিয়ে সিলিংয়ে আটকায় যায়, পারে না। আর মুসলমানদের ক্ষেত্রে সাবঅল্টার্ন স্টাডিজ খুব ইন্টারেস্টিং টেক, যে সাবঅল্টার্ন স্টাডিজ মুসলমানদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তিনটা, ধরেন 19 শতকের প্রথমার্ধে যেটা ইমানুল হোসেন নিয়ে কাজ করেছেন গৌতম ভদ্র, ওনার বক্তব্য হলো উনি তিনটা কেস স্টাডিজ করেছেন। একটা ময়মনসিংহের পাগলপন্থী, তারপরে তিতুমির, এবং আর একটা বোধহয় ফকির আন্দোলন। ওনার মূল বক্তব্য হলো যে দিস ইজ নাথিং টু ডু উইথ ইকোনমিক প্রবলেমের কোনো ব্যাপার না। মনে করেন মাত্র তার কয়েক দশক আগে কিন্তু ফ্যামিনে, 1770-এর ফ্যামিনে কত মানুষ, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। কিন্তু সাবঅল্টার্ন স্টাডিজের এই প্রকল্পের মধ্যে এখানে মুসলমানদের কোনো ইকোনমিক ফ্যাক্টর কাজ করে, এটা কি কনসিয়াসনেস, এটা হলো তাদের মনের মধ্যে এক ধরনের মানে চৈতন্য থেকে ওনারা বেরোতে পারেন নাই, কালচারাল টার্ন। আচ্ছা, 19 শতকের পরের যে সময়টা এবং আলটিমেটলি এন্ড অফ দ্য কলোনিয়াল টাইম, এটা নিয়ে কাজ করেছেন। ওটার কন্টিনিউটি হলো পার্থ চ্যাটার্জির ওয়ার্কের মধ্যে। সেখানে পার্থ চ্যাটার্জির বক্তব্য হচ্ছে আরো স্ট্রংলি উনি বলছেন যে মুসলমানদের এইগুলা কোনো এই যে আন্দোলন, এটা সেটা, পাকিস্তান আন্দোলন, এইগুলোর মধ্যে কোনো ইকোনমিক্স নাই, এটা মূলত সাবকনসিয়াসনেস, একটা ইসলামিস্ট আইডিয়া থেকে ওদের মধ্যে কনসিয়াসনেস কাজ করে, যাতে ওনারা বেরোয় আসতে পারে না। তো মূল কথা হলো সাবঅল্টার্ন স্টাডিজের মূল কথা হলো ইকোনমি ইজ নট এ বিগ ফ্যাক্টর। কিন্তু আপনি চিন্তা করেন যে আমরা যেটা বলছি যে ফাহিয়ান থেকে অ্যাডাম স্মিথ পর্যন্ত, ইভেন যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আসছে ক্ষমতা নিল, তখন পর্যন্ত 1757 সাল পর্যন্ত, যেটাকে আমি G7 বলতেছি, সেটা হলোকাস্ট হয়ে গেল, যেটাকে ভিক্টোরিয়ান হলোকাস্ট বলছেন মাইক ডেভিস। সেই জিনিসটা রেজিস্টার করছে না সাবঅল্টার্ন স্টাডিজের কাছে। সেটা খুব ইন্টারেস্টিং। কেন? এটা তো কালচারাল টার্ন। বাংলাদেশে এটাকে আমরা কিভাবে দেখব? বাংলাদেশে আমার অত্যন্ত দুইজন গুরুত্বপূর্ণ এবং মেধাবী স্কলার, ওনারাও কিন্তু এই নিউ স্কুলের সাথে জড়িত তো ছিলেন। তো ওনাদের ব্যাপারটা কেমন হচ্ছে, মানে এর আগে বলা দরকার সাবঅল্টার্ন কিন্তু মাওলানা ভাসানী কিন্তু গুরুত্বপূর্ণ না, এবং ফরাইজিদেরকে ওনারা বলছেন অ্যাটাকার টু দি পাগলপন্থী। এটা হলো, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আমি এখন চলে আসছি বাংলাদেশের কনটেক্সটে দুটা বিষয় কাজ করেছে কালচারাল টার্নের ব্যাপারটা। একটা হলো, তার আগে আমি ছোট্ট একটা স্নিপেটস দিই। আমি এই দুজনকে চিনি ব্যক্তিগতভাবে, আমার অত্যন্ত নমস্য। তো ঘটনাক্রমে একটা সেরেন্ডিপিশিয়াস একটা ব্যাপার, বেশ 90 সালের শেষের দিকে একজনের সাথে আমার দেখা একটা অনুষ্ঠানের পরে। তা আমি ওনাকে একটা প্রশ্ন নিয়ে গেলাম, তো উনি আমাকে বললেন যে
অত্যন্ত স্নেহপূর্ণ ধমক দিয়ে বললেন, তুমি ইকবাল আহমেদকে পড়ো, তারপরে আমার কাছে আসো। তো সেটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ একটা রেফারেন্স পেলাম। এর প্রায় 10 বছর পরে আমি বিদেশ থেকে আসছিলাম। তো আমাকে এই দুইজনের মধ্যে আরেকজন, উনি বললেন যে আপনি আসছেন, আমার জন্য একটা কাজ করবেন, আমাকে একটা বই নিয়ে আসবেন। বইটা ইকবাল আহমেদের একটা বই। তো এই দুইজনের কানেকশনটা আমি খুব তখনও বুঝতে পারিনি, এখন বুঝি। হু ওয়াজ ইকবাল আহমেদ? ইকবাল আহমেদ ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রোগ্রেসিভ থিঙ্কার্স, এবং এই জন্য আমি খুব কৃতজ্ঞ ওনাদের কাছে যে আমি এটা পড়েছি। কিন্তু মূল টুইস্টটা হচ্ছে, ইকবাল আহমেদ এমন একজন ব্যক্তি যিনি কট্টর মার্ক্সবাদী এবং একই সাথে সুফিবাদের সাথে মার্ক্সবাদকে মেলানোর একটা চেষ্টার মধ্যে হচ্ছে জিংস, হ্যাঁ আপনি বলতে পারেন। তো এইটা কিন্তু কালচারাল টানে খুব ইন্টারেস্টিং, যে কিভাবে আমাদের বাংলাদেশে যে সুফিবাদের সাথে মার্ক্সকে মেলানো, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই নভেল একটা আইডিয়া, এবং এটা নিউ স্কুলের পক্ষেই সম্ভব। কিন্তু আপনি একটা জিনিস দেখবেন যে এই দুজনের একজন যখন মাওলানা ভাসানী সম্পর্কে কথা বলেন, উনি অত্যন্ত চমৎকারভাবে বলেন, এবং কিন্তু একই সাথে বলেন যে ওনার পারিবারিক ব্যাপারে ঝামেলা আছে, ওনার স্ত্রী, ওনার পরিবার নিয়ে মাওলানা ভাসানীর। এটা এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, এটাও কালচারাল টার্ন বলতে পারেন। আরেকজন যিনি, উনি মাওলানা ভাসানী সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন আছে ওনার, যে হক্কুল ইবাদ এগুলা নিয়ে। রিসেন্টলি আমি লক্ষ্য করলাম উনি বলছেন যে এই যে পালনবাদ, মাওলানা ভাসানীর রব্বানিয়াত, এই যে পালনবাদের ব্যাপারটা, এটা কিন্তু বিষ্ণুর মধ্যেও আছে। গড বিষ্ণুর মধ্যেও পালনবাদ আছে। যদি পালনবাদ যদি রব্বুল আলামিন থেকে এসে থাকে, তাহলে বিষ্ণুর মধ্যে আসছে, এটা কোনো এটা ডিসকোর্সের জায়গা থেকে আলোচনা, কম্পারেটিভ আলোচনা হতে পারে। কিন্তু এই যে বিষ্ণু বা বৈষ্ণববাদের যে ধারক, যে ইন্দো এরিয়ান যে গড, সেটা থেকে যদি পালনবাদ এসে থাকে, তাহলে সেটার একটা ক্লোজারে আসতে হবে। বিষ্ণু হচ্ছেন এমন একজন ইন্দো এরিয়ান দেবতা, যার অবতার হচ্ছেন রাম এবং কৃষ্ণ। তো আপনি এমন দেবতার মুরিদ, যার নামে মসজিদ ভাঙা হচ্ছে, বাবরি মসজিদ ভাঙা হলো, তো যিনি পালনবাদী দেবতা, সেই দেবতারকে ইন্সপায়ার্ড হয়ে কিভাবে এগুলো করা সম্ভব? তো এই জন্যে এই কালচারাল টার্ন খুব নিড টু বি ভেরি কেয়ারফুল। এবং গত 2টা দশক, 2টা জেনারেশন এই অবিরাম বিনির্মাণের ঘোরের মধ্যে আমরা রয়ে গেছি। এটা থেকে আসতে পারছে বলেই আজকে বাংলাদেশে বিপ্লব সম্ভব হয়েছে। এটা আমাদের মনে রাখা দরকার। আমি এটা বলে আমি আমার ইন্ট্রোডাক্টরি শেষ। আমি খুব বেশি সময় নেব না, কারণ আবরার স্যার হয়তো চলে যাবেন, ব্যস্ততা আছে। 3টা বিষয় পালনবাদ সম্পর্কে বলার প্রয়োজন, আপনারা সবাই জানেন। সৃষ্টিকর্তা, এটাকে আমি বলবো যে কসমিক ট্রায়াঙ্গল, সৃষ্টিকর্তার সাথে মানুষ এবং প্রকৃতির যে সম্পর্ক, এই ট্রায়াঙ্গল রিলেশনশিপটাই হলো পালনবাদ। তো এখানে আমি ভাসানী সম্পর্কে বুঝতে গিয়ে 3টা ছোট্ট করে আমি বলবো, 3টা পালনবাদের এক্সপ্রেশন আছে। একটা হলো পলিটিক্যাল পালনবাদ, আর একটা হচ্ছে ইকোনমিক পালনবাদ, আর একটা হচ্ছে ইকোলজিক্যাল পালনবাদ। আমি খুব সংক্ষেপে এটা আপনাদেরকে সাথে শেয়ার করব। তো ইকোনমিক পালনবাদের ক্ষেত্রে একটা হচ্ছে যে পলিটিক্যাল পালনবাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে ইতিহাসের এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা ন্যারেটিভটাকে কিভাবে বুঝি আর ইতিহাসের স্পিরিটটাকে কিভাবে বুঝি। মাওলানা ভাসানী উনি পাকিস্তানের পক্ষে ছিলেন একটা পর্যায়ে, কারণ মনে করেছিলেন যে পাকিস্তানের রাষ্ট্র একটা পালনবাদী রাষ্ট্র হবে। আমি খুব রভাবে বলছি, কিন্তু সেটা হয় নাই, পরপরই হয় নাই, ডেমোক্রেটিক ইনস্টিটিউশন ডেভেলপ করে নাই। পরে আইয়ুব খানকে উনি কিন্তু ইনিশিয়ালি সাপোর্ট করেছেন। আইয়ুব খানও সাপোর্ট করেছেন কেন? কারণ তিনি মনে করেছিলেন যে পলিটিক্যাল ক্রাইসিস 47 থেকে আইয়ুব খান আসা পর্যন্ত যে পলিটিক্যাল ক্রাইসিস গ্রিপড পাকিস্তান, ওটা থেকে বের হয়ে এসে কিছু করা যায়। এবং উনি ভেবেছিলেন, এবং ওটা খুব ইন্টারেস্টিং, আইয়ুব খান না, বরং পাকিস্তানের সাথে চীনের সম্পর্কটা কিন্তু তৈরি করেছেন ভাসানী। গোটা বাংলাদেশেরও সাথে চীনের সাথে সম্পর্কটা কিন্তু ভাসানী তৈরি করে দিয়ে গেছেন।
এবং ভেবেছিলেন যে আইয়ুব খান হয়তো চীনের সাথে যোগাযোগ করে চীনের যে মডেলগুলো নিয়ে কিছু কাজ করতে পারবেন, কিন্তু আইয়ুব খান করে নাই। এই জন্য আইয়ুব খানকে কিন্তু উনি পরিত্যাগ করেছেন। এই জন্য অনেকে ভুল বোঝে যে উনি আইয়ুবপন্থী ছিলেন। আইয়ুবপন্থী না, আইয়ুব খান বরং ভাসানীপন্থী হওয়ার চেষ্টা করে নাই, এটাই সমস্যা। এরপরে যেটা দেখা গেল যে উনি এটা করে নাই বলে খুব গুরুত্বপূর্ণ ঘটনা 69-এ ঘটেছে, যেটা 71-এর আগের সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা। সেটা হলো আইয়ুব বিরোধী আন্দোলন এবং শেখ মুজিবুর রহমানকে বের করে আনা। এইটাই বাংলাদেশের ইতিহাস সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা 71-এর আগের, কারণ 69-এর ভাসানী চিন্তা করেছেন যে ওনার বয়স অনেকটাই, এমন একজন স্পিরিট দরকার, এমন একজন মানুষ দরকার, নেতা দরকার, যাকে দিয়ে বাংলাদেশের স্বাধীনতাটাকে আমরা নিয়ে আসতে পারবো, উনি পেছন থেকে সাপোর্ট দেবেন। এই কনটেক্সটেই শেখ মুজিবুর রহমানকে কিন্তু ওনাকে মিডওয়াইফ করেছেন এবং ওনাকে নতুন পুনর্জন্ম দিয়েছেন। এবং এটার সাথে আইয়ুব খানের পতন হলো, শেখ মুজিবুর রহমান বেরিয়ে আসলেন, এবং এটা হলো ভাসানীর প্রথম গুরুত্বপূর্ণ বিজয় বাংলাদেশের স্বাধীনতার জন্য। এবং একই সময়ে উনি কাকমারির কথা তো জানি, উনি রেগুলার আতাউর রহমানের সাথে উনি বোধহয় 69-এর ফেব্রুয়ারিতে ফর্মাল স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এখন প্রশ্নটা হলো যে এটা সবাই আমরা এখন ন্যারেটিভগুলো জানি যে উনি যে বেরিয়ে আসলেন, বেরিয়ে আসার পর উনি যাকে আমার সন্তানকে আমি ভাবছি বাবা আমি বুড়ো হয়ে গেছি, তোমারে আমি ভার দিচ্ছি, তুমি এই কাজটা করো। সন্তান জেলখানায়, সন্তানকে উনি বাইর করলেন। সন্তান কি করলো, উনি আবার যাকে ওনারা জেলে ভরছে তাদের সাথে উনি কনভারসেশন শুরু করলেন। তো এই বিষয়টা ভাসানীর জন্য কষ্টকর ছিল। তো যাই হোক, বাংলাদেশের স্বাধীনতার যে লং 71, যেটা আমরা মার্চে শুরু করেছি, শেষ হতে হতে প্রায় 1975 সালে 7ই নভেম্বর। এই সময়টাতে মাওলানা ভাসানী কিন্তু স্থির থাকেননি। ওনার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হয়েছে যে পলিটিক্যাল পালনবাদ যদি আমরা কায়েম করতে চাই, তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা না হলে পলিটিক্যাল পালনবাদ সম্ভব না। এই জন্য হি ডিডন্ট রেস্ট, হি কন্টিনিউড টু গার্ড বাংলাদেশ, এবং ওনার এই যুদ্ধটা ছিল নভেম্বর পর্যন্ত। তো এই যুদ্ধটা কেন উনি করেছেন সেটা আমরা সবাই জানি। একটা ইন্টারেস্টিং যেটা বলতে পারি যে খুশবন্ত সিং 1973 সালে ইলেকশনের আগে, সম্ভবত জানুয়ারিতে, উনি সন্তোষে গেলেন, উনি আলাপ করলেন মাওলানা ভাসানীর সাথে। তো ওনার এই আলাপচারিতার একটা ছোট অংশ আমি একটু শোনাবো আপনাদের। উনি বলছেন যে উনি জিজ্ঞেস করছেন যে মাওলানা সাহেব, যে আপনি কিসের এত জিহাদ, আপনি তো বলছিলেন কিছুদিন আগে যে আপনি জিহাদ ঘোষণা করেছেন, কিসের জিহাদ? বলে যে আমি করাপশনের বিরুদ্ধে সবসময় জিহাদ করেছি এবং করতে থাকবো। তো উনি বলছেন যে বাংলাদেশের মানুষের ব্রিটিশ আমলে ছিল 25% করাপ্ট, পাকিস্তান আমলে 50% করাপ্ট, এখন 100% করাপ্ট। তো তখন খুশবন্ত সিং বললেন যে এটা নিউ ইয়র্ক টাইমসে খুশবন্ত সিংয়ের রিপোর্ট। উনি বললেন যে তাহলে তো বাংলাদেশের অবস্থা খারাপ, ডুমড। উনি বললেন না, যখন মসজিদের সব মুসল্লি করাপ্ট হয়ে যায় তখন ইমাম পরিবর্তন করার দরকার হয়ে যায়। তো হি ওয়েটেড ফর অল দিস ইয়ার্স। এখন যেটা হয়েছে যে পলিটিক্যাল পালনবাদটা, আমি জানি না, এখানে জাস্ট এটুকু বলবো এই কনটেক্সটে যে মাওলানা ভাসানীর ইলেকশনের প্রতীক ছিল ধানের শীষ। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা সামহাও এটা ধারণ করছে, কিন্তু মাওলানা ভাসানীর পালনবাদ, পলিটিক্যাল পালনবাদ কতটুকু বাংলাদেশে আসবে এটার জন্য আমরা অপেক্ষায় থাকব। দ্বিতীয় হলো ইকোনমিক পালনবাদটা খুবই কানেক্টেড। সেটা হলো, এটাও গোজ ব্যাক টু দ্য প্রফেটিক টাইম। আবু যর গেফারি উনি বলেছেন হোর্ডিং করা যাবে না, কোরআন থেকেই বলছেন যে কোনো ধরনের সোশ্যাল ডিস্ট্রিবিউশন যে অফ ওয়েলথ, একদম এনি কমিউনিস্ট উইল অ্যাগ্রি টু দ্যাট কাইন্ড অফ থিং, ফুলফিল রেসোন্যান্ট উইথ দ্যাট। তো সেটা অ্যাকচুয়ালি হয়নি, সেই জিনিসটাও ভাসানী চিন্তা করেছেন যে এই ইকোনমিক এটাকে করা দরকার। এখানে একটা উদাহরণ আমি দিব 1972 থেকে, যে বাংলাদেশের প্রথম ফিনান্স মিনিস্টার এবং চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন ইন 1972, আমি কোট করছি একটা পত্রিকা থেকে, সোশ্যালিস্ট ইন্ডিয়া,
এটা বেরিয়েছিল জুন 1731। তো উনি বলছেন, উই ইন বাংলাদেশ ফর এক্সাম্পল গ্রো finest quality jute. You have factories, he's giving interview to an Indian journalist. You have factories which need this jute. Instead of buying it from other sources or trying to grow it in India on land which is more suitable for growing food grains, you can get jute from Bangladesh. We have plenty of fish and we can supply your needs. Who are against these are against our friendly relations. Unquote. এটা হলো 17 জুন। এরপরে মাওলানা ভাসানীর এই বক্তব্যটার পরে আরও দু একটা কথা আছে, যে খুশবন্ত সিং যখন ফিরছেন সন্তোষ থেকে ঢাকায়, তখন উনি দেখলেন দোকানে কোক বিক্রি হচ্ছে 1.5 টাকা করে। তো উনি বললেন কোক কেউ কিনছেও, সবাই কিনছে না, কিন্তু আর ফলমূল কিছু না, শুধু কিছু বানানা লোকাল কিছু কলা ছাড়া। তো উনি বললেন যে কি ব্যাপার? বললো যে ফলমূল আর কিছু নাই, সব চলে গেছে, ওপারে চলে গেছে। তো এই যে গভর্নেন্সের দিক থেকে যে পালনবাদ এবং এভরিডে লাইফের যে ঘটনা প্রবাহগুলো 72-73 সালের যে ঘটনা, এবং ফ্যামিন ওয়াজ নট ইম্পোজড, ফ্যামিন ওয়াজ নট বিকজ আমেরিকা ডিডন্ট সেন্ড শিপলোড অফ ফুড, ফ্যামিন ওয়াজ ক্রিয়েটেড হিয়ার ইন দিস বেঙ্গল ডেল্টা। তো এই যে ইকোনমিক যে পালনবাদের কথা বলছি, তো বাংলাদেশের ইকোনমিক পালনবাদ, অর্থনৈতিক পালনবাদ বাংলাদেশের রাজনৈতিক সার্বভৌমত্বের সাথে পালনবাদের সাথে যুক্ত, কঠিনভাবে যুক্ত, এটাকে আমি বিচ্যুতি করতে পারবো না। তো আমি শেষের দিকে চলে আসছি। এখানে এই ইকোনমিক পালনবাদের কথাটা এখানে একটু বলা দরকার, যে সেম ইন্টারভিউ যেটা আমি বলছিলাম, মাওলানা সিং বলছেন, মাওলানা সাহেব, ওয়াই ডু ইউ ব্লেম অল দ্য ইলস অফ বাংলাদেশ অন ইন্ডিয়া? মাওলানা ভাসানী স্মাইলস, he takes the offensive. You believe me when I say that the Pakistani army looted Bangladesh? Don't you? I nod. That is, Khushbant Singh bolchen je I nod, and fall into his trap, fall into Bhashani's trap. Bhashani is saying, well, your army captured the Pakistani and took them to India. Pakistanis looted us, you looted them. সো দিস ওয়াজ, এই জিনিসগুলোই ঘটেছে আমাদের বাংলাদেশের ইতিহাসে। তো এই জন্যে এই যে পালনবাদের যে তিনটার কথা বললাম ভাসানীর, একটা হলো পলিটিক্যাল পালনবাদ, একটা ইকোনমিক পালনবাদ, এই দুটা খুবই কানেক্টেড। এই দুটো পালনবাদের ক্ষেত্রেই বাংলাদেশের রাষ্ট্র, পাকিস্তান আমলে, ব্রিটিশ আমল তো দূর কি বাদ, বাংলাদেশে এটা সম্ভব হয়নি সম্পূর্ণভাবে। এখন আমি শেষের চলে আসছি, লাস্ট যে ইকোলজিক্যাল, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইকোলজিক্যাল যে পালনবাদটা, বাস্তুতান্ত্রিক পালনবাদ, এটার জন্য রাষ্ট্রর দিকে না তাকায় থাকলেও চলবে। যদি নদী, যদি পানি, যদি যে বায়োডাইভার্সিটি যদি ঠিক থাকে, তাহলে এমনি মানুষের মার্কেটে যাওয়ার দরকার হবে না। মার্কেট ফেলিওরের কথা বলি, যার ফলে ফ্যামিন হয়, ঘটনা না। আমার যে অমর্ত্য সেন যেটা বলছেন যে এন্টাইটেলমেন্ট এক্সচেঞ্জ, আমার কাছে টাকা আছে, আমি কিনতে পারছি না, বা আমার কাছে আমার শ্রম বিক্রি করে টাকা, এটা তো মার্কেটের ঘটনা। মার্কেটের বাইরে তো আর একটা জগৎ আছে, সেই জগৎটা কি? সেটা প্রকৃতির জগৎ। আমার যদি ঘরের উঠোনে যদি 2টা কলা গাছ থাকে, আমার যদি পেয়ারা গাছ থাকে, আমার যদি কিছু গাছপালা আমডাম থাকে, ডাব থাকে, তাহলে তো আমার মার্কেটে যেতে হচ্ছে না। আমার তো ইকোলজিক্যাল এক্সচেঞ্জ, তো আমার তো মার্কেট এক্সচেঞ্জ না, আমার ইকোলজিক্যাল এক্সচেঞ্জ আমার ঘরেই পাচ্ছি। তো সেইগুলো ধ্বংস যদি হয়ে যায়, তখন মাওলানা ভাসানীর ভাষায় ফানাফিল্লা হয়ে যাবে। তো ওই জায়গাটাই হলো ইকোলজিক্যাল পালনবাদ, সেটাও আমরা কেউ করতে পারছি না। এবং খুব ইন্টারেস্টিং যে বাংলাদেশের এই রেভলিউশনারি চেঞ্জের মধ্যেও একটা পরিবেশ কমিশন হয় না। আমি বলে আসছি, আমি বেশ কয়েকদিন ধরে এটা বলে আসছি, একটা পরিবেশ কমিশন হয় না। এটা ছিল নাম্বার ওয়ান। এবং এটাও অনেকে হয়তো জানেন কিনা আমি জানি না, যে বাংলাদেশ যখন 47 সালে যখন দেশভাগ হয়, গোটা ভারতবর্ষের যে পানির প্রবাহের বেশিরভাগই ছিল বাংলাদেশে। তো সেটা সেই নদী, আমাদের নদীর কারণে। কিন্তু আমাদের 72-এর কনস্টিটিউশনে লেখা আছে জলাভূমির কথা, নদী শব্দটা নাই। ভারতের কনস্টিটিউশনে নদী আছে। আমি তাহলে কিসের ভিত্তিতে আমার লিস্ট, আমার আলোচনার স্ট্রেংথটা কোথায়? তো এই জিনিসগুলা তো চিন্তা করার বিষয়, যে ভাসানী এই নদীর কথাই বলেছেন,
এই নদীকেই ভাসানির, যে নদী যদি বাঁচে বাংলাদেশ বাঁচবে। তো এটা বলে আমি আরেকটা ছোট্ট একটা কথা বলবো, যে ভাসানী কিন্তু এই বাস্তুতান্ত্রিক ইকোলজির ক্ষেত্রে যখন আসছেন তখন উনি কিন্তু বেশ ফিলোসফার, বিয়ন্ড পলিটিক্যাল। এখানে আমি ইরফানুল বারীর একটা ছোট্ট ওনার সাথে ওনার এনকাউন্টারের কথা বলবো। তিনি লিখছেন, তিনি ভাসানী নদীর জীবনকে ভালোবাসতেন, নদী বিধৌত মানুষগুলোকে আরও বেশি ভালোবাসতেন। এতটুকুই যথেষ্ট হতে পারতো, কিন্তু এরপরও দেখলাম নদী বিধৌত মানুষগুলোকে আরও বেশি দেখলাম যে নদী নিয়ে সত্যিই তিনি এক দার্শনিক। আমি বুঝলাম রবীন্দ্রনাথের বলাকা, বার্গশয়ের গতিবাদ এসব আত্মস্থ করে নয়। মৌলানা ভাসানী আপন হতেই একজন গতির পূজারী। তিনি গতিকে ভালোবাসেন, গতিশীলতা তার জীবনাদর্শ। তার গতিবাদ ছিল দার্শনিকতা নয়, এই গতিবাদ কর্মনির্ভর, জীবন মুখর। 1969 সালের মাঝামাঝি যমুনার বুক চিরে সিরাজগঞ্জ হতে আমরা নৌকা যোগে সন্তোষ আসছিলাম। নৌকার মাঝি মাল্লা তাদের কাজে ব্যস্ত, মৌলানা ভাসানী নির্বাক, গম্ভীর। আমার ভয় করছিল, ভাবছিলাম এখনই বুঝি তার কথা মতো নদীটা আকাশ পানে ছুটে চলবে। আমি তার শেষ শব্দ দুটি জ্ঞান পাবে কথার রেশ ধরে স্বাভাবিকতা বললাম, আচ্ছা হুজুর, নদীতে সাধনা করলে নাকি খাজা খিজির এসে জ্ঞান দিবেন? কোথায় স্বাভাবিক হবো আরো কঠিন হতে হলো। বললেন, খাজা খিজিরকে খোঁজো কেন, নদীকেই দেখো, নদী হতেই জ্ঞান নাও, জ্ঞান পাবে। আমি বললাম, আমি পড়েছি খাজা খিজির অমর এবং নদীতেই আছেন, তিনি গোপন জ্ঞান জানেন। বললেন, নদীও অমর এবং নদীতে আল্লাহর জ্ঞান ও গুণ রয়েছে। আমি খাজা খিজিরে অধিক উৎসাহী, তাই হতোদ্যম হলাম, আমি চুপ থাকলাম। তাই বা নিজেই বলে চললেন, কোরআনে আল্লাহ নিজের গুণ সম্পর্কে অনেক কথা বলেছেন। কুল্লা ইয়াউমিন ওয়াফিশান, এই আয়াতের সত্যতা ধারণ করে আছে নদী। প্রতিদিন আল্লাহ নতুন নতুন কাজ সম্পাদন করেন, নতুন নতুন বিষয়ে কার্যকর থাকেন। ভেরি প্রোগ্রেসিভ। এটা সূরা আর রহমান এর থেকে নেয়া। তো এবার আমি আগ্রহ উঠলাম, বললাম, হুজুর আমি বুঝতে পারছি না। বলেন, আয়াতে বলা হচ্ছে আল্লাহর নিত্য চলমানতার কথা, তার শান নিত্য বিকাশমান, এই যে গতি, এই যে বহমানতা আর কোথায় পাবে? নদীর এ গুণ তার স্রষ্টারই গুণ। এজন্যেই শুধুমাত্র মানে নর্মাল পলিটিক্যাল কারণে না, এই ফিলোসফিক্যাল কারণেও ফারাক্কার প্রতি এতটা উনি রাগান্বিত ছিলেন, এটা আমাদের বোঝা দরকার। কিন্তু ফারাক্কা নিয়ে আলোচনা করতে গিয়ে আমাদের এমন একটা পর্যায়ে চলে আসছে যে উই আর টু অবসেসড। ফারাক্কা ইজ স্টিল সেন্ট্রাল প্রবলেম অফ বাংলাদেশ, কিন্তু 54টা নদীর মধ্যে অন্তত 34টা নদীতে ফারাক্কার মতো কম বেশি স্ট্রাকচার আছে, আমরা কিন্তু সেগুলোকে ভুলে যাচ্ছি। তো লেটস নট অ্যালাউ ফারাক্কা টু ফরগেট দি গ্রেটার চ্যালেঞ্জেস দ্যাট আর অ্যাহেড। তো আমি আমার কনক্লুশনে আমি শুধু এটুকুই বলবো যে মৌলানা ভাসানীকে আমাদের বোঝার এখনও অনেক বাকি, এবং বোঝাপড়ার তো বাকি বটেই। তো এখন সময় এসছে যে এই যে আমি প্রশ্নটা করেছিলাম যে কেন মৌলানা ভাসানী ফুটনোট অফ বাংলাদেশের হিস্ট্রি, হি ইজ দি প্যাট্রিয়ার্ক অফ বাংলাদেশের পলিটিক্যাল প্রসেস। উনি ক্লাসিক্যাল এই যে অ্যান্টি কলোনিয়াল রেজিস্ট্যান্সের যে কলোনিয়াল যুগের যে রেজিস্ট্যান্সের এটা, এবং বর্তমানের পার্টি পলিটিক্সের যে ঘরানাগুলো, এই দুটার মাঝখানে উনি সেতুবন্ধন। প্রত্যেকটা দলই, বাংলাদেশের অনেক রাজনৈতিক দল, প্রত্যেকটা দলই কম বেশি ভাসানীর কথা বলেন, কিন্তু ভাসানীর পালনবাদের যে ডিপার কনটেক্সট, ডিপার যে ফিলসফি, এটা নিয়ে মোটেও ওনারা মনে হয় সিরিয়াস না। তো আমার মনে হয় যত বেশি আমরা মৌলানা ভাসানীকে বুঝতে পারবো ততই আমাদের জন্য মঙ্গল। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।